1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর। 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল, 30 দিনের মধ্যে রিভিউ করার সুযোগ। গাইবান্ধায় আধিপত্য নিয়ে বিএনপি জামায়াত সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। অবশেষে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান। এবং শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের নতুন অধ্যায়, নতুন ইতিহাসের অপেক্ষায় ফুটবল দুনিয়া। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ক্যান্ডি কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। 2026-27 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে পেশ হচ্ছে আজ। বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে 9,38,000 কোটি টাকা। বলা হচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। তাই অর্থনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বাড়ছে আলোচনা ও প্রত্যাশা। সব মিলিয়ে এই বাজেট সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনবে নাকি নতুন চাপ তৈরি করবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিস্তারিত জাগো রিপোর্টে। 9,38,000 কোটি টাকার এক বিশাল বাজেট, যা শুধু সংখ্যায় নয়, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা বদলে দিতে পারে। প্রশ্ন একটাই, এই বাজেট কি সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনবে নাকি আরও চাপ বাড়াবে? বাংলাদেশের 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। এটি হবে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। আর এই বাজেটকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদের বাজেট পেশ করছেন, যার সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সরকারের লক্ষ্য জিডিপি প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা। কিন্তু বাস্তবতা বেশ জটিল। বর্তমানে মূল্যস্ফীতি 9%-এর উপরে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। খাদ্য নিরাপত্তা, জ্বালানি সংকট এবং ভর্তুকির চাপ সব মিলিয়ে সরকারের সামনে চ্যালেঞ্জের পাহাড়। এই বাজেটে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কয়েকটি সামাজিক কর্মসূচি। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিতে একাই বরাদ্দ রাখা হতে পারে 1,38,000 কোটি টাকার বেশি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 2,000 কোটি টাকার তহবিল এবং উদ্যোক্তা উন্নয়ন তহবিলে 225 কোটি টাকা রাখার প্রস্তাব আছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নও আসতে পারে এই বাজেটে। এতে কর্মজীবীদের মধ্যে কিছুটা স্বস্তি আসার আশা করা হচ্ছে। অন্যদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা, যা গত বছরের তুলনায় অনেক বেশি। এর বড় অংশই আসবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন এই লক্ষ্য অর্জন করা সহজ হবে না। কারণ একদিকে বিনিয়োগ কমছে, অন্যদিকে রপ্তানি ও আমদানি প্রবৃদ্ধিতেও চাপ রয়েছে। পাশাপাশি ব্যাংক ঋণের উপর নির্ভরতা বাড়ছে, যা ভবিষ্যতে ঋণ ঝুঁকি তৈরি করতে পারে। তবে সরকার ডিজিটালাইজেশনেও জোর দিচ্ছে। বাংলাবিজ নামে এক ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ব্যবসার লাইসেন্স, কর ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা হবে। এছাড়া কর ব্যবস্থাপনা অনলাইনে আনা এবং ই-হেলথ কার্ড চালুর উদ্যোগও রয়েছে। সব মিলিয়ে এই বাজেট শুধু একটি অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং একটি রাজনৈতিক অঙ্গীকারও। এখন দেখার বিষয়, এই বিশাল বাজেট বাস্তবে কতটা সাধারণ মানুষের জীবন বদলাতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সরকারি চাকরিজীবীদের জন্য আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এই ঘোষণা দেন অর্থমন্ত্রী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি কর্মচারীরা
বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সামাজিক অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নতুন বাজেটে একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য ও প্রযুক্তি খাতে কর ছাড়ের প্রস্তাব থাকলেও অন্যদিকে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সিগারেট, কাজু বাদাম, গাড়ি ও কিছু আমদানি নির্ভর পণ্যে বাড়তি শুল্ক কর আরোপের পরিকল্পনা রয়েছে। বিলাসী ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার। তবে কর বৃদ্ধির প্রভাব বাজারে ভোক্তাদের খরচ বাড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জাগুডেস রিপোর্টে। আসন্ন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে একদিকে যেমন দেশীয় শিল্প ও উৎপাদন খাতকে উৎসাহ দিতে ব্যাপক কর ছাড় ও ভ্যাট অব্যাহতির পরিকল্পনা নেওয়া হয়েছে, অপরদিকে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বেশ কিছু আমদানি নির্ভর ও বিলাসী পণ্যের উপর শুল্ক কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ফলে নতুন অর্থ বছরে বাজারে কিছু পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। একদিকে স্বস্তির বার্তা নিত্যপণ্যে কর ছাড়, অন্যদিকে বড় ধাক্কার আশঙ্কা সিগারেট, গাড়ি, এমনকি কিছু খাদ্যপণ্যের দামও বাড়তে পারে। নতুন বাজেট কি সত্যিই সাধারণ মানুষের জন্য স্বস্তি আনছে, নাকি কিছু খাতে বাড়াচ্ছে খরচের চাপ? 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং প্রযুক্তি পণ্যে কর শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি কিছু পণ্যে বাড়ানো হয়েছে কর ভার। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এবং বিলাসী পণ্যে। আগামী বাজেটে সিগারেটের 4টি স্তরেই দাম বাড়ানোর প্রস্তাব এসেছে। নিম্ন স্তরের 10 শলাকা সিগারেটের দাম 62 টাকা, মধ্যম স্তরের 92 টাকা, উচ্চ স্তরের 160 টাকা এবং অতি উচ্চ স্তরের 210 টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এর ফলে ধূমপানের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে। শুধু সিগারেটই নয়, নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকোতেও বাড়তি সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি কমানোর পাশাপাশি এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করাই সরকারের লক্ষ্য। আরেকটি বড় পরিবর্তন আসছে আমদানি নির্ভর খাদ্যপণ্যে। দেশীয় উৎপাদকদের সুরক্ষায় কাজু বাদাম আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 25% করার প্রস্তাব রয়েছে। এতে আমদানি করা কাজু বাদামের দাম বাজারে বেড়ে যেতে পারে। বিলাসবহুল যানবাহন খাতেও বাড়ছে করের চাপ। 1200 থেকে 1600 সিসি ক্ষমতার পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত গাড়ির কর হার বৃদ্ধি এবং অগ্রিম আয়কর দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। ফলে নতুন গাড়ির দাম আরও বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, দেশীয় মদের উৎপাদনে প্রতি লিটারে 500 টাকা সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। পাশাপাশি হেলিকপ্টার ও জুয়ার আয়ের ওপর কর হারও বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া রড ও ইস্পাতজাত কিছু পণ্যে ভ্যাট বৃদ্ধি এবং আমদানি করা পাঙ্গাস ফিশ ফিলেটে 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবও বাজারে বাড়তি চাপ তৈরি করতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, একদিকে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে কর ছাড় দিচ্ছে, অন্যদিকে রাজস্ব আদায়ের চাপ ও বিলাসী পণ্যে কর বাড়ানোর ফলে কিছু পণ্যের দাম বাড়া অনিবার্য। জাগো নিউজ। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের জন্য এবারের বাজেটে কিছুটা স্বস্তির বার্তা এসেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন এবং বিভিন্ন প্রযুক্তি পণ্যে কর শুল্ক কমানোর প্রস্তাব রাখা হয়েছে। ফলে চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ বেশ কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও কিছু আমদানি নির্ভর পণ্যে বাড়তি করের কারণে দাম বাড়তে পারে। বিস্তারিত জাগোডেস রিপোর্টে। চাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে মোবাইল ফোন, ওষুধ আর চিকিৎসা সামগ্রী, নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম কমার আভাস মিলছে নতুন বাজেটে। অন্যদিকে সিগারেট, বিলাসবহুল গাড়ি এবং কিছু আমদানি নির্ভর পণ্যে বাড়তে পারে খরচ। তাহলে কোন পণ্যে মিলবে স্বস্তি আর কোন খাতে গুনতে হবে বাড়তি টাকা?
চলুন দেখে নেওয়া যাক। উচ্চ মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা মানুষের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে আসছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, প্রযুক্তি পণ্য এবং শিল্পের কাঁচামালে কর ও শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে। ফলে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে যে ভঙ্গুর অর্থনীতি আমরা হাতে নিয়েছি, এটাকে আমরা সৃষ্টিশীল এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ফিনান্সিয়াল সেক্টরের গুরুত্ব ফিনান্সিয়াল সেক্টরের যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝিয়েছি, না বুঝার কোনো কারণ। প্রস্তাব অনুযায়ী ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, মাছ, গবাদি পশু এবং হাঁস মুরগি সহ প্রায় 60টি কৃষি ও ভোগ্যপণ্যের উপর উৎসে কর কমানো হচ্ছে। পাশাপাশি কিছু নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। এতে বাজারে সরবরাহ ব্যয় কমে ভোক্তারা কিছুটা স্বস্তি পেতে পারেন। শিশু খাদ্য তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব এসেছে। একই সঙ্গে খেজুর ও বিভিন্ন ধরনের মশলার উপর থাকা রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হলে এসব পণ্যের দামও কমতে পারে। স্বাস্থ্য খাতেও থাকছে বড় সুখবর। কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে কর ছাড়ের ফলে ডায়ালাইসিস খরচ কমতে পারে। এছাড়া ওষুধ উৎপাদনের কাঁচামাল, হার্টের রিং এবং চোখের লেন্সে কর রেয়াত দেওয়ার প্রস্তাব রয়েছে, যা চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক হবে। প্রযুক্তি প্রেমীদের জন্য রয়েছে স্বস্তির খবর। মোবাইল ফোন উৎপাদনের কাঁচামালে কর কমানো হচ্ছে। নতুন সিমের উপর নির্দিষ্ট ভ্যাট বাতিলের ফলে সিমের দামও কমতে পারে। এছাড়া কম্পিউটার, প্রিন্টার, মনিটর ও বিভিন্ন ডিজিটাল পণ্যের আমদানিতে কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প খাতের কাঁচামাল আমদানিতে কর কমানো হলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। এর প্রভাব পড়তে পারে বাজারের বিভিন্ন ভোগ্যপণ্যের দামের ওপরও। বিদ্যুৎ, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ছাড়ের প্রস্তাবও রয়েছে। এতে দীর্ঘমেয়াদী উৎপাদন ও পরিবহন ব্যয় কমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সবখানেই স্বস্তি মিলছে না। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এবং বিলাসী পণ্যে কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। ফলে সিগারেট, বিলাসবহুল গাড়ি এবং কিছু আমদানি নির্ভর পণ্যের দাম বাড়তে পারে। সব মিলিয়ে এবারের বাজেটে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যয় কমানো এবং উৎপাদন খরচ হ্রাসের চেষ্টা দেখা গেলেও প্রকৃত সুফল কতটা ভোক্তার হাতে পৌঁছাবে সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, জাগরণ। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আইন অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে সরকারের কাছে আপিলের সুযোগ থাকছে হাসপাতাল কর্তৃপক্ষের। বিস্তারিত জাগরের রিপোর্টে। 6 শিশুর মৃত্যুর জন্য অবহেলার দায়ে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা সবাই পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিল। বুধবার হাসপাতালটির মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাহিদা ইয়াসমিন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ভুক্তভোগী ও এক শিশুর বাবা মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করা হয়। এই ঘটনায় নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ডাক টিকিট উন্মোচন করেন। একই সঙ্গে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শীট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে প্রকাশিত এই স্মারক ডাক টিকিট, সুভেনির শীট ও ডাটা কার্ড দেশের ক্রীড়াপ্রেমী এবং ডাক টিকিট সংগ্রাহকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। Treat chocolate, treat moment, sweet moment. শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি, পরিচয়পত্র না থাকার অজুহাতে
অর্থ আদায় এবং এক চালককে মারধরের প্রতিবাদে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছেন ট্রাক চালকরা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে পাটগ্রাম উপজেলার বাউড়া রেলগেট এলাকায় এই অবরোধ শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের জেরে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। আন্দোলনরত ট্রাক চালকদের অভিযোগ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে মহাসড়কে ট্রাক থামিয়ে ব্যাপক চাঁদাবাজি চলছে। শ্রমিক পরিচয়পত্র দেখানোর অজুহাতে ট্রাক প্রতি 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। যাদের পরিচয়পত্র নেই তাদের কাছ থেকে জোরপূর্বক 200 থেকে 300 টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হচ্ছে। এসব অনিয়ম ও চাঁদাবাজির প্রতিবাদ করলে চালকদের ওপর নেমে আসে হুমকি ও শারীরিক নির্যাতন। বিক্ষুব্ধ ট্রাক চালকদের অভিযোগ, গত মঙ্গলবার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় চাঁদাবাজিতে বাধা দেয়ায় তাহিরুল ইসলাম তারেক নামে এক ট্রাক চালককে বেধড়ক মারধর করা হয়। ওই ঘটনার তীব্র প্রতিবাদ এবং মহাসড়কে চাঁদাবাজি বন্ধের এক দফা দাবিতেই বাধ্য হয়ে আজ তারা রাস্তায় নেমেছেন। গাইবান্ধার পলাশবাড়ির পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালের দিকে পলাশবাড়ি পৌর শহরের ছোট শিমুলতলা পানহাটিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 2024 সালের 5 আগস্টের পর পানহাটিকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়, ফলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পানহাটিতে থাকা 2টি গাছ এবং হাটের কয়েকটি পানের দোকান ভাঙার ঘটনাও ঘটে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার আলম খান বলেন, সকালে পানহাটিতে 2টি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। কেটেছে, ঘরটার সব কিছু ভেঙে দিয়েছে, ঘরটার সবগুলো ভেঙে দিয়েছে, গাছগুলো কাটছে, এগুলো সব ভেঙে দিয়েছে। সূর্য ডুবতে জামালপুর সীমান্তের জনপদে বাড়তে থাকে উৎকণ্ঠা। রাত যত গভীর হয় ততই জোরালো হয় পাহারা আর সতর্কতা। বিএসএফ এর পুশিং চেষ্টার খবরে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। দিনে স্বাভাবিকতা থাকলেও অন্ধকার নামলে সীমান্ত জুড়ে ভর করে আতঙ্কের আবহ। সে বাস্তব চিত্র জানতে সীমান্ত এলাকা ঘুরে দেখেছে জাগো নিউজ। সীমান্ত এলাকায় দেখা যায়, সীমান্তের ওপারে আলো জ্বলছে, এপারে লাঠি, ফালা ও টর্চলাইট হাতে স্থানীয়রা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছেন। কেউ রাস্তার মোড়ে, কেউ সীমান্ত ঘেঁষা খোলা মাঠে, আবার কেউ বিজিবির টহল দলের সঙ্গে সরাসরি অংশ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, পুশিনের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। সীমান্তের বাস্তবতা তুলে ধরে পাড়া রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নিজস্ব কাঁটাতারের বেড়া নেই, পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। বিএসএফ যখন তাদের পাশের আলো বন্ধ করে দেয় তখন পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। এই সুযোগে পুশিনের চেষ্টা করা হয়। সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়। জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বেশ কয়েকদিন ধরে বিএসএফ পুশিনের চেষ্টা করছে। সাধারণ জনগণের সঙ্গে নিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। বন্দুকের নল সোজা করে দিয়ে তাদের ভয় দেখায় বর্ডার পার করে দিয়ে এইদিক বলে দেয় তোরা এইদিকে চলে যা। তারা যখন লাইট অফ করে তখন তো পুরোটা সীমানায় অন্ধকার থাকে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদেরও সীমানা দিয়ে যদি কোনো রকম এরকম লাইটের ব্যবস্থা বা কাঁটাতারের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা আমাদের দেশে আর পুশিং করতে পারবে না। আমাদের সকল সদস্য তারা রাত জেগে পাহারা দিচ্ছে। শুধু তাই না, দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আমাদের যে গ্রামবাসী, আমাদের সীমান্ত এলাকার বসবাসকারী মানুষজন, তারাও আমাদের সাথে রাত জেগে পাহারা দিচ্ছেন। এটা হলো আমাদের সিরিয়াসনেস, আমাদের যেই কাজের প্রতি একাগ্রতা। আমি বলবো যে এটা বিশেষ কিছু না, এটা আমাদের দায়িত্ব। বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে দিনাজপুরেও। আজ রাতে উঠবে ফুটবল বিশ্বকাপ 2026-এর পর্দা। এই উপলক্ষে দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা করেছে ব্রাজিল ভক্তরা। বৃহস্পতিবার দুপুর 12টায় গোরে শহীদ বড়দানের সামনে সিএনবি মোড় থেকে শুরু হয় এই আনন্দ শোভাযাত্রা। সহস্রাধিক যুবকের অংশগ্রহণে এই শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রুবেল ইসলাম জানান, অন্যান্য বারের মতো এবারও ব্রাজিল ভালো খেলবে ও বিশ্বকাপ জয় করবে। শোভাযাত্রায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সদস্য এমবি বিপুল রায়, মোহাম্মদ রাজিউল ইসলাম রাজু সহ বিপুল সংখ্যক ফুটবল ভক্ত অংশগ্রহণ করেন। এই জায়গাটা আমাদের সবসময় প্রাউড ফিল করে যে বিশ্বের বড় বড় ক্লাবে যে খেলে খেলোয়াড়গুলো তারা ব্রাজিলে একাদশে খেলে এবং প্রতিটা বছর আমরা অপেক্ষা করি বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হব। আর এই বিশ্বকাপে যে চ্যাম্পিয়ন হব এই আশা ব্যক্ত করে আজকে দিনাজপুরে যে ব্রাজিল ফ্যানরা আমরা একত্রিত হয়েছি। আমরা বিশ্বাস করি এবারে অন্তত 2026 সালে বিশ্বকাপটা আমাদেরই হবে, এই বিশ্বাসটা আমাদের আছে। কারণ ব্রাজিল সবসময় সেরা দল নিয়ে মাঠে নামে, সেরা দল নিয়ে ভালো কিছু করে, সেই প্রত্যাশা করছি আমরা। আজকে দিনাজপুরে এই যে আনন্দমুখর একটা পরিবেশ, দিনাজপুরে যে এত ব্রাজিল ফ্যান, আজকে এই আয়োজনটা না করলে কিন্তু বুঝতে পারতাম না, এত ভালো লাগছে সত্যি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী তদারকির দায়িত্বে থাকা ইরানের নতুন সংস্থা কৌশলগত এই জলপথ পুরোপুরি বন্ধের নির্দেশ নিশ্চিত করেছে। বুধবার রাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই প্রণালী বন্ধের ঘোষণা দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে নতুন সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি PGSA এক পোস্টে জানায়, এই অঞ্চলে মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে সৃষ্ট উত্তেজনা এবং গত রাতে ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী। সংস্থাটি বলেছে, যাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল সে আবেদনকারীদের ধৈর্য ধারণ এবং PGS এর নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। গত সোমবার হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে তাদের ওপর হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মঙ্গলবার রাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌসেনারা। তাদের হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিখোঁজ হওয়া 3 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ওমান উপসাগরে এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে তিনি জানান, নিখোঁজ 3 নাবিকেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। পাল্লাউয়ের পতাকাবাহী MT সেত্তেবেলো নামে ওই তেলবাহী জাহাজটিতে মোট 28 জন ক্রু ছিলেন। এর মধ্যে 24 জনই ভারতীয় নাগরিক। বাকি 4 জনের মধ্যে 2 জন পাকিস্তানি, 1 জন ইউক্রেনীয় এবং 1 জন রুশ নাগরিক ছিলেন। ওমান উপসাগরে মার্কিন বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে এই হামলা চালায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল জাহাজটি থেকে 21 জন ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও 3 জন নিখোঁজ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, পাল্লাউয়ের পতাকাবাহী MT সেত্তেবেলো জাহাজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ভাগ্যবশত প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া 3 ভারতীয় নাবিকের মরদেহ উদ্ধার ও শনাক্তকরণের পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে। এবারে খেলার খবর। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আজ। 48টি দল, 104 ম্যাচ, 3 দেশের যৌথ আয়োজন, সব মিলিয়ে ফুটবল বিশ্বে হতে যাচ্ছে নতুন অধ্যায়ের সূচনা। তবে রোমাঞ্চের পাশাপাশি রয়েছে বিতর্ক। মেসি, রোনালদোর শেষ বিশ্বকাপের সম্ভাবনা, ব্রাজিলের হেক্সা মিশন, নতুন দেশগুলোর অভিষেক এবং শিরোপার লড়াই সবকিছু মিলিয়ে নজর এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
একটি প্রশ্নে এখন কাঁপছে পুরো ফুটবল বিশ্ব। এটা কি ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ নাকি সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপ? উত্তেজনা আর সমালোচনার মাঝেই শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। অপেক্ষার প্রহর প্রায় শেষ। ফুটবল প্রেমীরা আবারও ডুবে যাবে 1 মাসের বেশি সময়ের রোমাঞ্চে, কারণ এই বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি নতুন ইতিহাস গড়ার মঞ্চ। সবচেয়ে বড় প্রশ্নগুলো তৈরি হয়েছে আগেই। লিওনেল মেসি কি আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ ধরে রাখতে পারবেন? আর রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপে নামা ক্রিশ্চিয়ানো রোনালদো কি পর্তুগালের হয়ে শেষ পর্যন্ত অধরা ট্রফি জিততে পারবেন? স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল কি ইউরো জয়ের পর বিশ্বকাপেও ইতিহাস গড়বে? ফ্রান্স কি আবার ফাইনালে উঠবে? আর ব্রাজিল কি শেষ পর্যন্ত হেক্সা মিশন পূরণ করতে পারবে? তবে শুধু মাঠের গল্পই নয়, এই বিশ্বকাপ ঘিরে রয়েছে বড় বিতর্ক। ভূ রাজনৈতিক উত্তেজনা, ভিসা জটিলতা এবং আকাশচুম্বী টিকিটের দাম সব মিলিয়ে টুর্নামেন্টটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার প্রথমবারের মতো 48টি দল অংশ নিচ্ছে, যা আগের চেয়ে 16টি বেশি। 3টি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা মিলিয়ে 16টি শহরে অনুষ্ঠিত হবে মোট 104টি ম্যাচ। সময়কালও রেকর্ড, 39 দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। 48টি দলে ভাগ করা হয়েছে 12টি গ্রুপে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল এবং সেরা 8টি তৃতীয় স্থান পাওয়া দল যাবে রাউন্ড অফ 32-এ। এরপর শুরু হবে নকআউট উত্তেজনার আসল লড়াই। শেষ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে, আর ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এই বিশ্বকাপে নতুন 4 দেশের অভিষেক ঘটছে: কেপ ভার্দ, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। বিশেষ করে কুরাসাও মাত্র 1.5 লাখ জনসংখ্যার দেশ হয়েও বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা ফুটবল ইতিহাসে এক বিরল ঘটনা। ফেভারিটের তালিকায় আছে ইউরোপের শক্তিশালী দল স্পেন, অপরাজিত ফ্রান্স এবং ইংল্যান্ড। তাদের সঙ্গে আছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা মেসির নেতৃত্বে আরও একবার শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে। অন্যদিকে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও দীর্ঘদিন ধরে শিরোপার বাইরে। এবার তাদের সামনে সুযোগ সেই 24 বছরের অপেক্ষা শেষ করার। সব মিলিয়ে এই বিশ্বকাপ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বিতর্ক, রোমাঞ্চ, ইতিহাস আর আবেগের এক বিশাল মঞ্চ। এখন শুধু অপেক্ষা, কে লিখবে নতুন ইতিহাস। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এক জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর। আদিন হাসপাতালের লাইসেন্স বাতিল, 30 দিনের মধ্যে রিভিউ করার সুযোগ। গাইবান্ধায় আধিপত্য নিয়ে বিএনপি জামায়াত সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। অবশেষে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান। এবং শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের নতুন অধ্যায়, নতুন ইতিহাসের অপেক্ষায় ফুটবল দুনিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Happiness,